একদম সরাসরি আজকের মূল বিষয়ে ঢুকে পড়ি। আজকের এই আলোচনায় আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের সবার জীবনের সাথেই খুব গভীরভাবে জড়িয়ে আছে, আরিয়ানের ট্র্যাজেডি এবং আগামীকালের মূল্য। আমরা একটি সত্যিকারের ঘটনার উপর ভিত্তি করে ধাপে ধাপে দেখার চেষ্টা করব কিভাবে আগামীকাল নামের এই ছোট্ট মরীচিকাটা আক্ষরিক অর্থেই একটা জলজান্ত জীবনকে পুরোপুরি ধ্বংস করে দিতে পারে। অলসতার আসল চেহারাটা ঠিক কতটা ভয়ঙ্কর হতে পারে সেটাই আজ উন্মোচিত হতে যাচ্ছে। শুরুতেই একটা গভীর আর শিহরণ জাগানো প্রশ্নের মুখোমুখি হওয়া যাক। আগামীকাল শব্দটা যখন জীবনের সবচেয়ে মূল্যবান কিছু কেড়ে নেয় তখন ঠিক কি হয়? আমরা সবাই কিন্তু কম বেশি কাজ ফেলে রাখি, তাই না? ভাবি আজ থাক, কাজটা না হয় কাল করব। কিন্তু এই কাল যে কত বড় একটা ফাঁদ হতে পারে তা আরিয়ান নামের এক তরুণের গল্পটা না জানলে হয়তো বিশ্বাসী হবে না। স্রেফ একটা মাত্র শব্দের উপর নির্ভর করতে গিয়ে এই যুবক তার জীবনের সবকিছু হারিয়েছিল। পর্ব ১, অলসতার বিষাক্ত ছোবল। প্রেক্ষাপটটা একটু কল্পনায় আনার চেষ্টা করা যাক। দিগন্তজোড়া ধূসর আকাশ আর ভাঙাচোরা একটা মাটির রাস্তার একেবারে প্রান্তে একটা জরাজীর্ণ কুঁড়ে ঘর, নোনা ধরা দেওয়াল, ফুটো হয়ে যাওয়া চাল, আর ঠিক তার নিচেই বাস করত আরিয়ান এবং তার বিধবা মা। বাবা মৃত্যুর পর অভাবের পাহাড় যেন আছড়ে পড়েছিল তাদের ওপর। মা অন্যের বাড়িতে হাড়ভাঙা খাটুনি খেটে যে সামান্য কটা টাকা পেতেন তা দিয়েই কোনো মতে আধপেটা খেয়ে তাদের দিন কাটত। কিন্তু আরিয়ানের কথা যদি বলি, ছেলেটা বেশ দীর্ঘদেহী আর যথেষ্ট বুদ্ধিমান ছিল। সে দিনের পর দিন বটগাছের নিচে শুয়ে আকাশকুসুম ভাবত যে একদিন সে অনেক বড় হবে, অনেক কিছু করবে। কিন্তু যখনই বাস্তবের মাটিতে কাজ করার সময় আসত, তার মস্তিষ্ক যেন ফিসফিস করে বলতো, আরে আজ থাক না, কাজটা কাল থেকে একদম পাকাপাকিভাবে শুরু করব। আর বাস্তবে কি ঘটছিল? তার ভেতরে অলসতা নামের এক বিশাল বিষাক্ত অজগর বাসা বেঁধেছিল, যার কারণে জীবনের প্রতিটি সুযোগ ঠিক হাতের মুঠোয় থাকা বালির মতো আঙুলের ফাঁক দিয়ে গলে বেরিয়ে যাচ্ছিল। ওদিকে তার মা, যিনি প্রতিদিন খাটতে খাটতে ক্লান্ত হয়ে পড়তেন, মাঝে মধ্যেই দীর্ঘশ্বাস ফেলে বলতেন যে তার বয়স হচ্ছে, শরীর আর আগের মতো চলছে না, আরিয়ান যেন এবার অন্তত কিছু একটা করে। আর আরিয়ান মায়ের চোখের দিকে না তাকিয়েই সেই পুরনো ফাঁকা বুলি আওড়াদ, মা তুমি শুধু দেখো, কাল থেকে আমি সব বদলে দেব। কিন্তু সেই কাল তো আর কখনোই আসতো না। সমাজের কাছে, প্রতিবেশী থেকে শুরু করে নিজের আত্মীয় স্বজনের কাছেও আরিয়ান ততদিনে পরিণত হয়েছিল এক জীবন্ত ধ্বংসাবশেষে। এরপর আসে পর্ব ২, এক ভয়াল বর্ষার রাত। এটাই ছিল আরিয়ানের জীবনের সবচেয়ে বিভীষিকাময় রাত। বর্ষাকালের এক ঘুটঘুটে অমাবস্যা, বাইরে বাতাসের তীব্র গর্জন আর বৃষ্টির মাতম চলছে, আর ঘরের এক কোণে তার মা প্রচণ্ড জ্বরে কাঁপছেন। এই রাতটাই প্রমাণ করে দেয় যে অলসতা কিভাবে জীবনের সবচেয়ে সংকটময় মুহূর্তগুলোতেও মানুষকে বিভ্রান্ত করতে পারে। সন্ধ্যায় যখন ঝড় শুরু হলো, মায়ের অবস্থা হঠাৎ করেই খুব খারাপ হয়ে গেল। তিনি কাশতে কাশতে রীতিমতো নীল হয়ে যাচ্ছিলেন। মধ্যরাতে মা খুব ক্ষীণ স্বরে আরিয়ানকে পাশে গ্রামের কবিরাজের কাছে যেতে বললেন, কারণ তার বুকটা যেন ফেটে যাচ্ছিল। কিন্তু আরিয়ান কি করল জানেন? সে জানালার ফুটো দিয়ে বাইরের ঘুটঘুটে অন্ধকার আর কাদা ভর্তি রাস্তার দিকে তাকালো। আর ঠিক তখনই তার ভেতরের পুরনো শত্রু, সেই অলসতাটা আবার জেগে উঠল। সে নিজেকেই নিজে সান্ত্বনা দিয়ে মাকে বলল যে এই দুর্যোগে বাইরে বেরোনো একদম অসম্ভব। ভোরের আলো ফুটলেই সে সবার আগে দৌড়ে গিয়ে কবিরাজ নিয়ে আসবে। সে আরও একবার কথা দিল, মা কাল সব ঠিক হয়ে যাবে। এরপর ভোরের আলো ফুটল। বৃষ্টি থেমে চারপাশটা তখন সোনালি রোদে চিকচিক করছে। আরিয়ান অনেক উৎসাহ নিয়ে মায়ের ঘরের দিকে গেল, কিন্তু এরপর সে যা দেখল তার জন্য সে মোটেও কোনোভাবেই প্রস্তুত ছিল না। তার মা নিথর হয়ে পড়ে আছেন, চোখ দুটো আধ খোলা, যেন এক অপূর্ণ প্রতীক্ষায় এখনও দরজার দিকে চেয়ে আছেন। আরিয়ান যখন কাঁপতে কাঁপতে মায়ের হাতটা ধরল, সেই হাত ছিল বরফের মতো ঠান্ডা। তার কণ্ঠ একেবারে রুদ্ধ হয়ে গিয়েছিল। হ্যাঁ, তার মা সেই আগামী কালের আশায় প্রহর গুনতে গুনতেই এই পৃথিবী থেকে চিরতরে বিদায় নিয়েছিলেন। এই ঘটনার পরিণতি ছিল আক্ষরিক অর্থেই ভয়াবহ। পাড়ার মানুষ যখন জানতে পারল যে ছেলেটা অলসতার কারণে ওষুধ আনতে যায়নি, তখন চারপাশ থেকে ধিক্কার ধেয়ে এলো। অকর্মণ্য ছেলেটা নিজের মাকেও মেরে ফেলল, এই কথাগুলো তীরের মতো তার বুকে বিঁধতে শুরু করল। ঠিক সেই মুহূর্তে আরিয়ান বুঝতে পারল ওই আগামীকাল শব্দটাই তার জীবনের একমাত্র আশ্রয়কে চিরতরে কেড়ে নিয়েছে। মানসিক যন্ত্রণায় দগ্ধ হয়ে বুক ভরা চরম অপরাধবোধ নিয়ে আরিয়ান গ্রাম ছেড়ে চলে গেল। আশ্রয় নিল শ্মশানের ধারের এক ভগ্নপ্রায় মন্দিরে। মাসের পর মাস কাটালো স্বেচ্ছা নির্বাসনে। এবার আসি একটা বড় টার্নিং পয়েন্টে। পর্ব ৩, অচল ঘড়ির জীবন দর্শন। ভগ্নপ্রায় ওই মন্দিরে থাকতে থাকতে তার চুল দাড়ি অনেক বেড়ে গিয়েছিল। চোখের দৃষ্টিতে ছিল কেবল একরাশ শূন্যতা।
একদিন খা দুপুরে প্রচণ্ড রোদে খিদের জ্বালায় সে যখন প্রায় অজ্ঞান হওয়ার উপক্রম, ঠিক তখনই এক বৃদ্ধ সন্ন্যাসী তার সামনে এসে দাঁড়ালেন। আরিয়ানা নিজেকে ধরে রাখতে পারল না। হাউমাউ করে কেঁদে ফেলে তার জীবনের সমস্ত পাপ আর অলসতার কথা সন্ন্যাসীকে খুলে বলল। সন্ন্যাসী কিন্তু বিন্দু মাত্র রাগলেন না। তিনি বরং খুব শান্ত একটা হাসি হেসে নিজের ঝোলা থেকে পুরনো কাঁচে ভাঙা মরচে ধরা একটা পিতলের ঘড়ি বের করলেন। ঘড়ির কাঁটাগুলো স্তব্ধ ছিল। তিনি সেটা আরিয়ানের হাতে দিয়ে বললেন, এই ঘড়িটা অকেজো, কারণ এর ভেতরে কোনো স্পন্দন নেই। আরিয়ানের জীবনটাও ঠিক এই বন্ধ ঘড়ির মতোই হয়ে গেছে। সে ভেবেছিল সময় বুঝি তার কেনা দাস, কিন্তু সময় আসলে বড়ই নিষ্ঠুর এক শিক্ষক। সন্ন্যাসী ঘড়িটা দিয়ে বললেন, যখনই কাজ ফেলে রাখার কথা মনে হবে তখনই যেন সে এর দিকে তাকায়, কারণ অচল ঘড়ি আর মৃত মানুষ একদম সমান। সন্ন্যাসীর এই কথাটা আরিয়ানের মাথায় যেন ভারী হাতুড়ির মতো আঘাত করল। ওই অচল পিতলের ঘড়িটাই হয়ে উঠল তার জীবনের সবচেয়ে বড় আর দামি শিক্ষা। পর্ব ৪। আজকের দিনই সব কিছু। আরিয়ান আবার গ্রামে ফিরে এলো, তবে এবার আর কোনো অজুহাত নিয়ে নয়। তার ভেতরে তখন জন্ম নিয়েছে এক অদম্য জেদ আর আস্ত একটা আগ্নেয়গিরির মতো সংকল্প। সে নিজেকে একদম আমূল বদলে ফেলল। অন্যের জমিতে দিনমজুরের কাজ নিল। ভোরের প্রথম আলো ফোটার আগেই সে মাঠে নেমে কোদাল চালাত। যখনই তার খুব ক্লান্ত লাগত বা একটু বিশ্রাম নেওয়ার কথা মাথায় আসত, ঠিক তখনই পকেট থেকে সেই মরচে ধরা ঘড়িটা বের করে দেখত। সাথে সাথেই মায়ের সেই শেষ আকুতি ভরা আধখোলা চোখ দুটো তার মনে পড়ে যেত। দিন শেষে সবাই যখন যে যার বাড়ি ফিরে যেত, আরিয়ান তখন চাঁদের আলোতে অন্যের ফেলে রাখা পতিত জমিতে নিজের হাড়ভাঙা পরিশ্রমের বীজ বুনত। তার এই পাগলের মতো খাটুনি দেখে এক বৃদ্ধ জমিদার মুগ্ধ হয়ে তাকে বেশ কিছুটা পতিত জমি লিজ দিয়েছিলেন। দেখতে দেখতে পার হয়ে গেল পুরো 10টা বছর। হ্যাঁ, ঠিক 10 বছর। এই 10 বছরে আরিয়ান প্রতিটি সেকেন্ডকে যেন সোনার দামে বিক্রি করেছিল। সে আর ভুলেও কারোর উপর নির্ভর করেনি। আর এই 10টা বছরে সেই পুরো গ্রামের মানচিত্রটাই একেবারে পাল্টে গিয়েছিল। যে আরিয়ানকে সবাই একসময় অভিশপ্ত এবং চরম অকর্মণ্য বলতো, আজ তার নাম সবার মুখে মুখে। 10 বছর পর ফলাফল কি দাঁড়ালো? আরিয়ান হয়ে উঠল ওই বিস্তীর্ণ অঞ্চলের সবচেয়ে বড় কৃষি খামারের মালিক। তার কোনো কিছুরই আর অভাব ছিল না, কিন্তু জীবনযাপন ছিল অবাক করার মতো সাধারণ। সে তার এত সম্পদ কেবল নিজের ভোগের জন্য আটকে রাখেনি, বরং গ্রামে একটা বিশাল হাসপাতাল তৈরি করল আর নাম দিল তার মায়ের নামে। এর পাশাপাশি সে গ্রামে একটা স্কুলও প্রতিষ্ঠা করল, যাতে ভবিষ্যৎ প্রজন্ম একেবারে সঠিক শিক্ষাটা পায়। আর সবচেয়ে দারুণ ব্যাপার কোনটা জানেন? সেই স্কুলের বিশাল মূল ফটকে খুব বড় বড় অক্ষরে সে একটা কথা লিখে দিয়েছিল, আগামীকাল কখনোই আসে না, যা করার আজকেই করতে হবে। এই একটা বাক্যই ছিল তার গোটা জীবনের সারমর্ম। যে আগামীকাল তার কাছ থেকে তার নিজের মাপে কেড়ে নিয়েছিল, সেই আগামীকালের অস্তিত্বকেই সে তার জীবন থেকে চিরতরে মুছে ফেলেছিল। এই স্কুলের প্রতিটা শিশু যেন এই মহামূল্যবান শিক্ষাটা বুকে নিয়ে বড় হতে পারে, সেটাই ছিল তার জীবনের চূড়ান্ত লক্ষ্য। আমরা আজকের এই আলোচনার একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। একদিন গোধূলি বেলায় আরিয়ান তার খামারের এক উঁচু টিলায় দাঁড়িয়ে সূর্যাস্ত দেখছিল। পকেটে সে পুরনো পিতলের ঘড়িটার উপর হাত বোলাতে বোলাতে তার চোখে জল চিকচিক করে উঠেছিল। সে খুব ভালো করেই জানত তার মা এই অভাবনীয় সাফল্য নিজের চোখে দেখার জন্য আজ আর নেই, কিন্তু সে আজ অন্তত মায়ের কাছে আর অপরাধী নয়। সে খুব শান্ত গলায় উদাস বাতাসের দিকে তাকিয়ে বলেছিল, মা, আজ আমি আর কোনো দেরি করিনি। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, আজকের দিনের মূল্যটা বুঝতে কি আমাদেরও এমন কোনো চরম ক্ষতির অপেক্ষাতেই বসে থাকতে হবে, নাকি আরিয়ানের মতো আজ এখন ঠিক এই মুহূর্ত থেকেই নিজের কাজগুলো, নিজের দায়িত্বগুলো পালন করতে শুরু করতে হবে? সিদ্ধান্ত কিন্তু যার যার নিজের। আশা করি আজকের এই বিশ্লেষণটি নতুন করে ভাবার একটা দারুণ খোরাক যোগাবে। সবাই ভালো থাকবে।